প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসেজ এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা আলোচনা করব ৭ই মার্চ নিয়ে। আপনারা জানেন এদিন তদারন্তরীণ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটা আমরা স্বাধীনতার ডাক এবং বাঙালি জাতি পেয়ে গিয়েছিল তাদের যে স্বাধীনতার যে নির্দেশনা। এবং এই দিন, এই ৭ই মার্চ, যে বাঙালি জাতি যে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, তার একটা অনন্য দিন। এই বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ নিয়ে আমরা বিভিন্ন দিক আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের সাথে আজ দুজন অতিথি উপস্থিত আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হারুন রশিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমরা যে বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণ দিয়েছিলেন, তার তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আপনার কাছ থেকে তো জানতে চাই শুরুতেই। ধন্যবাদ আপনাকে। ৭ই মার্চ আমাদের জাতীয় ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন, বাঙালি জাতীয় ইতিহাসের একটি স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। এবং এই ৭ই মার্চ আমরা বলে থাকি যে স্বাধীন বাংলাদেশের যে কার্যত ঘোষণা, অর্থাৎ স্বাধীনতার যে ঘোষণা, সেটা ৭ই মার্চই হয়ে গিয়েছিল। এবং এই যে বক্তব্য যথার্থই। এখন ৭ই মার্চে বঙ্গবন্ধুর 18 মিনিটের একটি ভাষণ, আমি প্রায়শই বলে থাকি যে এটা নিছক কোনো একটি জনসভার বা নির্বাচনী জনসভার ভাষণ ছিল না। এটা ছিল কার্যত তার জাতির উদ্দেশ্যে ভাষণ। আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারা থাকেন, জাতিকে অ্যাড্রেস করে যেমন ভাষণ দেন, তখন কিন্তু একটি বাঙালি জাতি এবং সেই জাতির যদি বলেন উত্থান বা অভ্যুদয় ঘটে গেছে। এবং বঙ্গবন্ধু 1971 সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, আজকে যেটা হলো সরোয়ার্দী উদ্যান, সেখানে জনগণকে সামনে রেখে বাঙালি জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন। সেই যে ভাষণ, তার মূল বক্তব্য কী ছিল? যে পাকিস্তানের 24 বছরের শাসন শোষণের ইতিহাস তুলে ধরেছেন। তুলে ধরে তারপরে এক পর্যায়ে তিনি যে আমাদের যে মুক্তিযুদ্ধ অত্যাসন্ন, সেটা তিনি ইঙ্গিত দিলেন। এবং মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি, বিশেষ করে গেরিলা যুদ্ধের যে প্রস্তুতি, তার দিক নির্দেশনা দিলেন। এবং পরিশেষে তিনি যেমন ঘরে ঘরে দুর্গ তোলার জন্য আহ্বান জানালেন, এবং পরিশেষে তিনি ঘোষণা করলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই যে ঘোষণা করলেন। এখন আমাদের মনে রাখা দরকার যে 1971 সালের ৭ই মার্চ এই যে বঙ্গবন্ধুর ভাষণ, এটাকে আমরা কিভাবে এটা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, বা এটাকে আমরা বুঝব। তো এটাকে যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের যে রাষ্ট্রভাবনা, ফর দ্যাট ম্যাটার বঙ্গবন্ধুর যে রাষ্ট্রভাবনা, সেটাকে বুঝতে হবে। এই 7ই মার্চের ভাষণকে বুঝতে হলে 1966 সালে বিশেষ করে যে বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন, যার শিরোনাম ছিল আমাদের বাঁচার দাবি 6 দফা। এই আমাদের বাঁচার দাবি 6 দফা এর অন্তর্নিহিত যে লক্ষ্য বা নির্যাস, সেটাকে বুঝতে হবে। তো প্রিসাইজলি যদি বলি যে বঙ্গবন্ধু কিন্তু 1947 সালে যখন ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র হলো, তার প্রাককালে যখন একটা স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন যুক্ত বাংলার মুখ্যমন্ত্রী সরওয়ার্দী সাহেব, আবুল হাশেম, শরৎ বোস, কৃষ্ণচন্দ্র গান্ধী, বঙ্গবন্ধু কিন্তু সেই স্বাধীন বাংলার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কলকাতায়। অর্থাৎ তিনি বাংলাকে স্বাধীন করার জন্যই 1947 সালে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছেন। এই হলো কিন্তু সেই বঙ্গবন্ধু। তারপর যদি বলি 48-52 ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন, এবং 47 থেকে 71 পাকিস্তানি এই যে শাসন পর্ব, সেখানে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং বাঙালির যে স্বতন্ত্র জাতিসত্তা, তারাকে নেতৃত্ব দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এখন যে কথা বলেছিলাম যে 7ই মার্চকে বুঝতে হলে বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনাকে বুঝতে হবে। 1947 সালে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, সেই পাকিস্তান কিন্তু
বাঙালিদের মধ্যে একটা সেকশন অফ লিডারশিপ ইনক্লুডিং বঙ্গবন্ধু তাদের রাষ্ট্রভাবনা ছিল না। তাদের রাষ্ট্রভাবনা ছিল যে এখানে আরেকটি স্বাধীন রাষ্ট্র হবে। 47 সালেই কিন্তু সেটা ছিল, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কাজেই 47 সাল হলো, পাকিস্তান হলো, দ্বিতীয়ত্ব হলো, সব ঠিক আছে, তা আবার ভাষার উপর আক্রমণ হলো, হঠাৎ করে বাঙালিরা জেগে উঠলো, বিষয়টা কিন্তু তা না। অর্থাৎ 47 সালের আগেই আমি যদি চর্যাপদ থেকে শুরু করি, সেই নবম দশম শতকে, সেখান থেকে শুরু করে আপনার 47, এর মধ্যে বাঙালির একটি জাতিসত্তা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং তার একটা প্রথম ম্যানিফেস্টেশন 1940 সালের লাহোর প্রস্তাবে যখন বলা হলো যে ভারতের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ আজকে যে বাংলাদেশ, এখানে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। 47 সালে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ হলো, সফল হয় নাই। 47 থেকে 71 আর একটা হলো আমাদের ফেস পাকিস্তানি পর্ব। আমাদের রাষ্ট্রভাবনা অর্থাৎ বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা হলো স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। যে কারণে 1966 সালে এসে তখন তিনি আমাদের বাঁচার দাবি 6 দফা দিলেন। এই 6 দফা ছিল কিন্তু কার্যত 1 দফা, অর্থাৎ বাঙালির স্বাধীনতা। কাজেই 6 দফার পরে হলো সেই আপনার আগরতলা মামলা দিল আইয়ুব খান, 69 গণঅভ্যুত্থান হলো, 70 নির্বাচন ছিল, 6 দফার ম্যান্ডেট, এবং সেই 6 দফার ম্যান্ডেট তিনি লাভ করলেন। বঙ্গবন্ধু এখন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসাবে তিনি আবির্ভূত হলেন। এরপরে যদি 7 মার্চের ভাষণ, আপনি তো আমার ধারণা যে একাধিকবার আপনি ভাষণ শুনেছেন, এবং লক্ষ্য করলে দেখবেন সেখানে কী বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি জনগণের অধিকার চাই। এই অধিকার মানে কি? এই অধিকার মানে ভোটাধিকার না, এই অধিকার মানে সরকার গঠনের অধিকার না, এই অধিকার হলো বাঙালির জাতীয় মুক্তি, অন্য কথার প্রতি স্বাধীনতা, এবং সেই স্বাধীনতা হলো তার লক্ষ্য। এবং সেটাকে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলতে তিনি বলেছেন। এরপর যখন পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট নামে 25 মার্চ যখন নিরস্ত্র বাঙালি দুবার আক্রমণ করলো, সাথে তিনি সরাসরি স্বাধীন ঘোষণা করলেন 26 তারিখে। কাজেই আমি যে এই বলে যদি আমি আপাতত যদি রাখি, সেটা হলো এই যে 7ই মার্চের ভাষণকে বুঝতে হলে বাঙালির রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম সেটাকে বুঝতে হবে, বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনাকে বুঝতে হবে, এবং বিশেষ করে 6 দফা যখন দিলেন, সেই 6 দফা কর্মসূচির মধ্যে যে অন্তর্নিহিত তার যে রাষ্ট্রভাবনাটা ছিল সেটাকে বুঝতে হবে। যে আপনাকে আবার আসবো, মুজাহিদুল ইসলাম সেলিম, আমার ধারণা যে আপনি তো স্টুডেন্ট ছাত্রনেতা ছিলেন, আপনি অবশ্যই সেই রেসকোর্স ময়দানে গিয়েছিলেন। বেশ অনেক দিন হয়ে গেছে, আমরা তো টেলিভিশনে সেই যে ছবিগুলো দেখি, সেই স্বতঃস্ফূর্ত জনগণ যে স্লোগান হচ্ছে, তা আপনার সেই তখনকার সেই তরুণ টকবগে তরুণ ছাত্রনেতা, আপনার তখনকার উপলব্ধি সহ যদি 7ই মার্চের ভাষণটাকে একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। 45 বছর আগের কথা, এবং 45 বছর আগের মার্চ মাস ছিল অগ্নিঝরা মার্চ, উত্তাল মার্চ, এবং এইটার পটভূমি রচিত হয়েছিল যেটা এতক্ষণ কিছু বর্ণনা আমরা শুনলাম। সেইখানে হয়তো যোগ করার কিছু বিষয় আছে যে একটা সময় পাকিস্তানি আন্দোলন গড়ে উঠেছিল এবং মুসলিম জনগণের ভেতরে এটা জনপ্রিয়তা অর্জন করেছিল, এবং বঙ্গবন্ধুও কিন্তু মুসলিম লীগ আন্দোলনেরই একজন কর্মী ছিলেন, এবং সেটার ভিত্তি ছিল লাহোর প্রস্তাব। এবং লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে মুসলমানরা আলাদা জাতি, কিন্তু সেই মুসলমান জাতির ভিতরে কয়েকটা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্রপুঞ্জ গঠন করা হবে। তো যখন পাকিস্তান সৃষ্টির পর বাঙালি মুসলমানদের অধিকারকে খর্ব করা হলো, সেইখান থেকে কিন্তু প্রতিবাদের চিন্তাটা অভ্যুদয় ঘটে, এবং সেটা প্রথমে ভাষার দাবিতে এবং অন্যান্য দাবিতে এটা অগ্রসর হতে থাকে। এবং একরকম শুরুর দিক থেকে কমিউনিস্টরা কিন্তু বলেছিল 47 সালে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়, এবং পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র, এইটা আলটিমেটলি টিকে থাকবে না, এই সিদ্ধান্ত নিয়ে কমিউনিস্টরা অগ্রসর হয়েছিল। তাদের উপর হামলা শুরু হলো, জেলখানা ভরে গেল কমিউনিস্টদের। ভাষা আন্দোলন সম্পর্কে বলা হলো, পাকিস্তানি শাসকরা বলল, আমেরিকান যুক্তরাষ্ট্রের সিআইএর দলিল সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে এটা হলো সবটাই হলো কমিউনিস্টদের একটা ষড়যন্ত্র। এবং এই রকম একটা পরিস্থিতির ভেতরে সেটা কিন্তু আসলে তারা যেই অপপ্রচারই করুক, আসলে উপলব্ধিটা আসছিল কিন্তু সমস্ত বাঙালি জনগণের ভেতরে যে আমাদের অধিকারকে খর্ব করা হচ্ছে, এবং জাতিসত্তার সংজ্ঞায়ন কিভাবে হবে, এটা কি ধর্মের ভিত্তিতে হবে নাকি ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জীবনধারা এইগুলোকে অবলম্বন করে হবে, এইটা নিয়ে যে মতাদর্শগত দ্বন্দ্ব,
সেটাই কিন্তু ক্রমাগতভাবে অগ্রসর হতে থাকলো, হতে হতে আমাদের দেশের আন্দোলনের সংগ্রামের ইতিহাসগুলো রচিত হতে থাকলো। এটা কেবলমাত্র মতাদর্শগত সংগ্রামই ছিল না, এটা ছিল অর্থনৈতিক সংগ্রামও বটে। এবং এখনও জীবিত আছেন আমারও শিক্ষক অধ্যাপক রহমান সুবান এবং আরও প্রসিদ্ধ শিক্ষকবৃন্দ ডক্টর নুরুল ইসলাম, মুন্নার, তারা মিলে টু ইকোনমি, দুই অর্থনীতি, এই মতবাদ আমাদের কিন্তু পড়িয়েছেন এবং দেশবাসীর ভিতরে প্রচার করেছেন। হ্যাঁ, সেটার উপরে আছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে মানুষের চেতনাগুলো অগ্রসর হতে থাকে। ভাষা আন্দোলন 52-তে যখন একটা উল্লম্ফন ঘটলো, সেই পটভূমিতে 54 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচন, সেইটা হলো মোড় পরিবর্তনকারী একটা ঘটনা। মুসলিম লীগের সম্পূর্ণ কবর রচনা হয়ে গেল এবং মুসলিম লীগের বিরুদ্ধে সম্প্রতি প্রতিষ্ঠিত যেটা আওয়ামী মুসলিম লীগ এবং অন্যান্য দলগুলো মিলে তারা বিরাট বিজয় অর্জন করলো। সেই 54 সালের যুক্তফ্রন্টের বিজয়ের পেছনে কিন্তু ছিল একটা কর্মসূচি, সেটা ছিল 21 দফা কর্মসূচি। সেই 21 দফা কর্মসূচির ভেতরে স্বায়ত্তশাসনের দাবি, সেটা কিন্তু অন্যতম প্রধান দাবি ছিল। এবং সেখানে বলা ছিল যে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা এবং মুদ্রা, এই 3টা বিষয় ছাড়া বাকি সবগুলো রাজ্যগুলোর কাছে, পূর্ব বাংলা বা সিন্ধ, বেলুচিস্তান, তাদের কাছে দিয়ে দিতে হবে। এবং সেই অগ্রগতিটা ঠেকানোর জন্যই আসলো সামরিক শাসন, আইয়ুবের সামরিক শাসন, এবং তার বিরুদ্ধে আন্দোলন অগ্রসর হতে থাকলো। ইতিহাসের একটা প্রসঙ্গ আমি না বলে পারছি না। যখন আইয়ুব খানের সামরিক শাসন আসে, প্রবল নির্যাতনের মুখে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা হয়, তখন সেইখান থেকে আন্দোলনটা চাঙ্গা হয়ে ওঠে। এবং সেই সংগ্রামটা কেবল স্বায়ত্তশাসনের দাবিতে হয়েছে তা না, আমাদের দেশের মানুষের কিন্তু শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন, আমাদের এখানে অর্থনৈতিক নীতির আন্দোলন, শোষণ মুক্তির আন্দোলন, এই আন্দোলনগুলো কিন্তু ধারাবাহিকভাবে অগ্রসর হওয়া শুরু করেছে। এবং এই সব আন্দোলনগুলো আস্তে আস্তে একটা জায়গায় আসা শুরু করলো। এবং এরকম একটা পটভূমিতে বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচি দিলেন পাক ভারত যুদ্ধের পরপরই এবং তাশকান্দ চুক্তি সম্পাদন হওয়ার পর। এবং সেইটা একটা বিরাট আলোড়ন সৃষ্টি করলো। যুক্তফ্রন্টের 21 দফার স্বায়ত্তশাসনের দাবির সঙ্গে বঙ্গবন্ধুর 6 দফার দাবির একটা জায়গায় খালি পার্থক্য, বাকি সব এক। সেটা হলো বঙ্গবন্ধু বললেন যে যদি এক মুদ্রা থাকে তাহলে 2টা রিজার্ভ ব্যাংক করতে হবে, হয় এটা করেন, আর তা না হলে 2টার জন্য 2টা কারেন্সি, 2টা মুদ্রা করতে হবে আর কি। এইটাই মৌলিক পার্থক্য, এইটাই মৌলিক পার্থক্য। আঞ্চলিক গভর্নমেন্ট বিদেশের সাথে, আর এইগুলো মৌলিক, আরো অমৌলিক ছিল যে নেভাল হেডকোয়ার্টার, অমুক সমক ইত্যাদি, সেগুলো একটা প্রধান ব্যাপার না আর কি। প্রধান ব্যাপারটা ছিল এইখানে। তো সেই 6 দফার ভিত্তিতে আরেকটা জাগরণ, সেটা হলো আমি নিজেও 6 দফার আন্দোলনের সময় 7ই জুনে হরতালের সময় আমি 1 বছরের সাজা হয়ে, 1 মাসের সাজা হয়েছিল আমাকে সামারি কোর্টে আর কি। তো এই রকম একটা পটভূমির ভেতর দিয়ে আস্তে আস্তে 7ই মার্চ না, এর ভেতরে 11 দফা আন্দোলন হলো। 6 দফার দাবির সঙ্গে আরও অনেক দাবি যুক্ত করে 11 দফার দাবি হয়ে সেই ভিত্তিতে গণ অভ্যুত্থান, আইয়ুবের পতন এবং সেই গণজাগরণের পটভূমিতে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সেই নির্বাচন 70 সালে অনুষ্ঠিত হওয়ার পর আমরা তখন কিন্তু এর আগ পর্যন্ত আইয়ুব খান চালু করেছিল প্যারিটি পলিসি, সংখ্যাসাম্য পলিসি। পশ্চিম পাকিস্তানে 150 আসন, পূর্ব পাকিস্তানে 150 আসন। আমরা কিন্তু এই আন্দোলনের ভেতর, আইয়ুব বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে 1 ম্যান 1 ভোট, এবং সেখানে প্রপোর্শন টু দ্য পপুলেশন, সেই অনুযায়ী আমাদের ভোট সংখ্যা নির্ধারিত করা হবে, এই ব্যবস্থার ভেতরে চলে গেলাম। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিল, স্বাভাবিকভাবে এইখানে আওয়ামী লীগ একচেটিয়া ভোট পাওয়ায় এবং প্রায় 2টা আসন বাদে বাকি সবগুলো আসন পেয়ে যায়। অল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি যেটা, সেইখানে কিন্তু আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হয়ে গেল এবং বঙ্গবন্ধু হয়ে গেলেন যে যাকে বলে প্রেসিডেন্ট ইন ওয়েটিং, ইংরেজিতে পলিটিক্সে একটা কথা আছে। এবং তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং পার্লামেন্টের অধিবেশন বসবে। বলা হলো যে 3রা মার্চ পার্লামেন্টের অধিবেশন হবে। 1 মার্চ আমি তখন ইউনিভার্সিটিতে অনার্স পরীক্ষা দিচ্ছি, আমার একটা পেপার বাকি ছিল, টেবিলে বই, যেই মাত্র শুনলাম যে এটা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি বের হয়ে আসলাম।
এবং তারপরে ওই রুমে ফিরে যায়নি, একেবারে 17ই ডিসেম্বর 16ই ডিসেম্বরের পরে এসেছে। এবং এই রকম একটা অবস্থা হতে পারে যে ভোটের রায় বানচাল হতে পারে, এইটা চিন্তা করেই কিন্তু আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতে আমরা স্পেশাল কাউন্সিল করে একটা রেজলিউশন নিলাম, আমাদের দাবির ভেতরে ঘোষণাপত্রে ঢোকানো হলো যে বাংলাদেশের স্বাধীনতা সহ পূর্ণ আত্মনিয়ন্ত্রণ অধিকার মেনে নিতে হবে। এবং 21শে ফেব্রুয়ারির জনসভায় শহীদ মিনার থেকে আমরা বললাম যে অল পাকিস্তান বেসিসে তুমি যদি গণরায় বাস্তবায়িত না হতে দাও, আমরা গণতন্ত্রের জন্য তার স্বার্থে, গণতন্ত্রের রায় প্রতিষ্ঠার স্বার্থে দরকার হলে বাংলাদেশকে স্বাধীন করে হলেও জনতার রায় এই আংশিকভাবে আমরা এই স্বাধীন দেশে আমরা প্রতিষ্ঠা করব। সুতরাং আমরা কিন্তু প্রস্তুত ছিলাম। এবং 1 মার্চে যখন এই অধিবেশন বাতিল করে দেওয়া হলো, ষড়যন্ত্র খালি আমরা বুঝে গেছি তা না, সমস্ত জনগণ বুঝে গেছে। তারা বেরিয়ে আসলো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো আন্দোলন, একটা জোয়ার, এবং সেটা অকল্পনীয় অগ্নিঝরা মার্চ যেটা বলে, উত্তাল মার্চ শুরু হয়ে গেল তখন 3 তারিখে। বঙ্গবন্ধু এই সব পরিস্থিতির হচ্ছে না, ওই সময় তিনি বললেন, 3 তারিখে তিনি বললেন এই যে এই আন্দোলন চালিয়ে যান, 7 তারিখে আমি রেস করছে আপনারা আসেন, সেইখানে আমি আমার ঘোষণা দেব। কি ঘোষণা দেন? সবাই তাকিয়ে আছে, জনগণ তাকিয়ে আছে যে আমরা স্বাধীনতা চাই, বঙ্গবন্ধু কি বলেন এটা শোনার জন্য। পাকিস্তানি শাসকরা, আন্তর্জাতিক সম্প্রদায় তাকিয়ে আছে তিনি কি বলেন। কোশ্চেনটা ছিল ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, একতরফা স্বাধীনতা ঘোষণা তিনি দেন কি দেন না। বঙ্গবন্ধুর সামনে 2টা প্রশ্ন ছিল। একতরফা স্বাধীনতা ঘোষণা করলে দুনিয়াতে প্রচার করে দেবে পাকিস্তানিরা যে এরা বিচ্ছিন্নতাবাদী, এবং তারা ক্র্যাকডাউন করবে, যেটার জন্য প্রতিরোধ করতে তখনও পর্যন্ত জনগণ কিন্তু পরিপূর্ণ একেবারে 16 আনা প্রস্তুত হয়নি, হয়তো 15 আনা প্রস্তুত হয়েছে, একটুখানি বাকি আছে। সুতরাং সেই প্রস্তুতিটি আমার দরকার, আবার জনগণের কাছে নির্দেশনাও দেওয়া দরকার, আবার একটু টাইম দিতে হচ্ছে। এই টাইমে পাকিস্তানিরা আরও প্রস্তুত হচ্ছে, তাহলে আমাকে সেই নির্দেশনাও দিবে। ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স না দিয়েই আপনাকে কিভাবে বক্তৃতা দিতে হবে, সেই 17-18 মিনিটের বক্তৃতায় তিনি কিন্তু এই অসাধারণ কাজটা সম্পাদন করেছিলেন। কিন্তু আমি এইটা বলে এই পর্যায়ে শেষ করতে চাই, এইটাই বলবো খালি যে বঙ্গবন্ধুর ভাষণ অবশ্যই বঙ্গবন্ধুর মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, এবং তার বচন ভঙ্গি এবং তার স্বর, শব্দ চয়নের যে অসাধারণত্ব, সেইগুলো নিয়ে প্রচুর আলোচনা করা যায়। কিন্তু আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে বলছি, বঙ্গবন্ধুর মুখ দিয়ে যেটা এসেছে সেটা কিন্তু তৎকালীন 7.5 কোটি বাঙালির যে মনের যে কথা, সেইটাই কিন্তু তার বক্তৃতার ভিতর দিয়ে প্রতিফলিত হয়েছে। এই কারণেই আমি মনে করি এটা একটা ঐতিহাসিক। আপনি সুন্দর করে পটভূমি বলেছেন যে ইতিহাস টেনে। আমরা দেখলাম যে বঙ্গবন্ধু যে 7 মার্চের ভাষণ, সেখানেও কিন্তু এই স্বল্প সময়ে তিনি পুরো ইতিহাসের ক্যানভাসটা সুন্দর করে তুলে ধরেছেন, যে এই যে তাদের শোষণ, আমাদেরকে কিভাবে শোষণ করা হয়েছে, এবং তিনি কি কি করেছেন, মানে কোন কোন পর্যায়ে কী কী করেছেন সুন্দরভাবে তুলে ধরেছেন। কিন্তু একটা জিনিস আমার কাছে আপনাদের কাছে জানতে চাইবো, যেটা এক জায়গায় কিন্তু উনি বলেছেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, উনি বলছেন যে যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, আমি যদি হুকুম দেবার নাও পারি সব কিছু বন্ধ করে দেবেন। উনি আগের থেকেই কেমন একটা হান্স করতেছিলেন যে উনি হয়তো হুকুম দিতে পারবেন না, উনি হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারেন। আপনি যথার্থই বলেছেন যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের সে কথাই স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আসলে আমরা তো একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে যে আমরা অগ্রসর হচ্ছি এটা কিন্তু স্পষ্ট ছিল। এক পর্যায়ে মার্চ মাসের 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ইয়ে খান সাহেব আসলেন, এবং বঙ্গবন্ধু, আওয়ামী লীগের যে প্রতিনিধি দল ইয়ে খান, এক পর্যায়ে আবার ভুট্টো যোগ দিল, এদের সাথে একটা আলোচনা হলো। কিন্তু এই আলোচনাগুলো ছিল লোক দেখানো। এই খানদের সময় দরকার ছিল, যেহেতু সৈন্য অস্ত্র এখানে আনবে। আর বঙ্গবন্ধু যেটা ছিল, যেটা মজিদুল ইসলাম সেলিম সাহেব বলছেন, বঙ্গবন্ধু একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করবেন না, যেটাকে বলা হয় ইউডিআই, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে হবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, আর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যদি হয় তাহলে সেই করিডর ফেজে এরা সফল হতো না। নাইজেরিয়া, বায়োফ্রা হলো আমাদের সামনে উদাহরণ, যে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল, দক্ষিণ নাইজেরিয়ার একটা অঞ্চল, এবং 4 বছর তারা সংগ্রাম করেছে, সেটাকে
কমিউনিস্ট নন কমিউনিস্ট নির্বিশেষে সবাই মিলিতভাবে ক্রাশ করে দিয়েছিল। বঙ্গবন্ধুর সামনে সেই উদাহরণ কিন্তু ছিল, যে কারণে সাংবাদিকদের বলেছে বঙ্গবন্ধু যে আমরা হলাম মেজরিটি, আমরা সিজিট করবো কেন, মানে সিবেট হব কেন, পাকিস্তানিরা মাইনরিটি দরকার হলে তারা সিজিট করুন, এটা বলেছিলেন। বঙ্গবন্ধু বলছে যে পাকিস্তান বলতে যে রাষ্ট্র বুঝত দ্যাট ইজ ফিনিশড, একথা কিন্তু তিনি বলেছেন মার্চ মাসে 7ই মার্চের আগেই তিনি বলেছেন। এখন যদি আমি আসি যে বঙ্গবন্ধু জানতেন যেটা বলছেন, কারণ বঙ্গবন্ধু কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিন্তু আগাচ্ছেন এবং একজন কৌশলীর মতো, মানে একজন সফল অত্যন্ত বিচক্ষণ একজন সমর কৌশলীর মতো তিনি কিন্তু আগাচ্ছেন, রাইট? এখন ট্রিগারটা প্রথম অন করবে কে, সেইটাই হলো কোশ্চেন। আমি যদি একটু আলোচনার অন্যদিকে ফিরে আসি, যে আমি আমাদের যে মোজাহিদুল ইসলাম সেলিম সাহেব যে বলছিলেন, আমি মনোযোগ সহকারে শুনছিলাম, আমার সেখানে কিছু কথা বলা দরকার। একটা হলো যে 1940 সালের লাভ প্রস্তাবে কতগুলো অঞ্চল দিয়ে একটা রাষ্ট্রপুঞ্জ গঠনের কথা বলা হয় নাই। এটা নিয়ে যা বলা হয়েছে স্পষ্টভাবে সেটা হলো ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব, অর্থাৎ উত্তর পশ্চিম বলতে বর্তমানে যেখানে পাকিস্তান সেখানে একটা রাষ্ট্র, আরটা উত্তর পূর্ব বলতে বোঝাচ্ছে আজকের যে বাংলাদেশ এবং আসাম, এই অঞ্চল নিয়ে আর একটা স্বাধীন রাষ্ট্র। এই দুটো স্বাধীন রাষ্ট্র সেখানে হবে এবং সেটাই স্বাভাবিক। 1000 মাইল দূরত্ব হলো ভারতের ভূখণ্ড, দুইটা অঞ্চল। এটা যদি ওখানে নাও বলা হয় তারপরে এটা একটা অ্যাবসার্ড রাষ্ট্র, নজিরবিহীন রাষ্ট্র, এটা এক থাকার কোনো কারণ নাই, এগুলো একটা দিক। কাজেই লাহোর প্রস্তাব 1940 সালে যারা শেরেবাংলাকে ফজলুল হক উত্থাপন করেছিলেন, স্পষ্টভাবে বাঙালির জন্য এখানে আর একটা রাষ্ট্রের কথা বলা আছে। অবাঙালি নেতৃত্ব জিন্না, লিয়াকত আলী খান, ইভেন কি আল্লামা ইকবাল 1930 সালে যখন বক্তৃতা করেছেন, বাঙালিদের কথা কখনোই বলে নাই। রহমত আলী, চৌধুরী রহমত আলী যখন পাকিস্তান নামক একটা ব্লু প্রিন্ট রাউন্ড টেবিল কনফারেন্স সময় দিল 1932-33 দিকে, কেমব্রিজে লেখাপড়া করতেন ওয়েস্ট পাকিস্তানি, তিনি তখন বলছেন ওয়েস্ট পাকিস্তান মানে বর্তমান পাকিস্তানের যে অঞ্চল আছে ওইটি নিয়ে পাকিস্তান হবে, বাংলার কথা কিন্তু তার বক্তব্য ছিল না। অর্থাৎ পশ্চিম পাকিস্তানি বা অবাঙালি নেতৃত্বের মাইন্ডসেটের মধ্যে বেঙ্গল কখনোই ছিল না, থাকার কথা না। আর একটা কথা মোজাহিদুল ইসলাম সেলিম সাহেব ভালো বলেছেন যে আসলে একটা অর্থনৈতিক আন্দোলন, বাংলার যে পাকিস্তান আন্দোলন যেটার সাথে বঙ্গবন্ধু যুক্ত ছিলেন সক্রিয়ভাবে, এই পাকিস্তান আন্দোলন বাংলায় ছিল একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক আন্দোলন। মনে রাখা দরকার, এটা দ্বিতীয় তথ্য হলো একটা আন্দোলনের ফ্রেমওয়ার্ক ইউনাইট করার জন্য, কিন্তু ইট ওয়াজ নট অ্যান আর্টিকেল অফ ফেইথ। এখানে মনে প্রাণে বিশ্বাসী বাঙালিরা যে আমরা একটা ভিন্ন জাতি, এই জন্য আন্দোলন করে নাই। এখানে জমিদার মহাজন যারা ছিল মূলত হিন্দু ধর্ম অবলম্বী, আর কৃষক প্রজা যারা ছিল মূলত মুসলিম বাই ফেইথ, যে কারণে জমিদার মহাজন ভার্সাস কৃষক প্রজা, এই পোলারাইজেশন। এবং সেখানে শুধু বঙ্গবন্ধু যে মুসলিম লীগের সাথে যুক্ত হয়েছেন তা নয়, আমরা জানি কমিউনিস্ট হিসেবে যদি বলি প্রয়াত আমার শিক্ষকও সর্দার ফজল করিম, তিনি 46-এর নির্বাচনে মুসলিম লীগকে বিজয়ী করার জন্য এই মুন্সিগঞ্জে তখন তিনি নির্বাচনী প্রচারে সেখানে নিজেকে যুক্ত করেছেন। কমরেড তোহার কথা যদি বলি, সাম্যবাদী দল করলেন, তিনি তখন মুসলিম লীগের সাথে করেন। লৌহজঙ্গের শামসুদ্দিন সাহেব, তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন, তিনি তখন মুসলিম লীগ করেছেন। অর্থাৎ মূলত বেঙ্গলের কনটেক্সটে পাকিস্তান মুভমেন্টটা এটা একটা প্রোগ্রেসিভ আন্দোলন হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। এবং এই সেকশনে কিন্তু পরবর্তী পর্যায়ে ভাষা আন্দোলন করেছে, এরাই পূর্ব ইসলাম মুসলিম ছাত্রলীগ করেছে, এরাই কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, এদের নেতৃত্বেই আবার কিন্তু কার্যত 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ হয়েছে। কাজেই এটা মনে রাখা দরকার যে লাহোর প্রস্তাবে মূলত এই অঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্রের কথা বলা আছে। এখন যদি বলা হয় যে এটা তো একটা দ্বিজের তথ্যভিত্তিক, এটা তো একটা ধর্মীয় আবরণ আছে, নিঃসন্দেহ আছে আছে। এই কারণে মুসলিম লীগের প্ল্যাটফর্ম থেকে আপনি রাষ্ট্রভাবনার কথা বলবেন, সেটা সেকুলার হবে, এটা ভাবার কারণ নাই। কিন্তু একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট এবং ফিক্সড, সেটা হলো এখানে একটা স্বাধীন রাষ্ট্র হবে। সেই রাষ্ট্রের চরিত্র কী হবে, কমিউনিস্ট, এটা সোশ্যালিস্ট রাষ্ট্র হবে না মুসলিম রাষ্ট্র হবে না অন্য কিছু হবে, এটা ধাপে ধাপে যখন রাজনৈতিক মানে আকার যখন পরিচ্ছন্ন হয়েছে তখন এটা একটা অসাম্প্রদায়িক ক্যারেক্টার লাভ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। অর্থাৎ ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে দ্বিতীয় তথ্যর যে একটা আবরণ সেটা যে মুক্ত হয়ে আসে একটা সিকুলার ক্যারেক্টার লাভ করেছে। কাজেই রাষ্ট্রের ক্যারেক্টার কী হবে আদর্শিক, সেটার নিয়ে কিন্তু আমরা পরিবর্তন দেখি সবসময়ই হয়। একটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ সেকুলার রাষ্ট্র ছিল, আবার পরবর্তী পর্যায়ে রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে না, তার মানে কি এই যে দুইটা ভিন্ন রাষ্ট্র, রাষ্ট্র তো একই, রাষ্ট্র তো একই। তো ঠিক আমাদের রাষ্ট্রভাবনা ছিল এখানে একটা স্বাধীন রাষ্ট্র। এক পেরিটির কথা যেটা বলেছেন আইয়ুব খান এসে এটাকে কন্টিনিউ করেছে, কিন্তু পেরিটি বা সংখ্যা সাম্যনীতি, আমরা 56%, ওরা হলো 44%। তারা
100 সিটে আমরা 56 পাবো, কিন্তু তারা করেছিল সমান সমান, কেননা নাহলে বাঙালিদের ডমিনেশন হবে, বাঙালিদের সরকার গঠন করবে। এটা কিন্তু ওয়ার্কআউট হয়েছে 1955-এ আইয়ুব খান আসার আগেই। আইয়ুব খান এসে যখন বেসিক ডেমোক্রেসি করলো, মৌলিক গণতন্ত্র তথাকথিত, 40,000 এখানে, 40,000 মৌলিক গণতন্ত্র ওখানে, অর্থাৎ সমান সমান করলো, শুধু বাঙালিরা তাদের শাসক হতে না পারে এই জন্য এ কাজটা করেছিল। এ হলো আরেকটা দিক। আমি যদি এভাবে বলি যে দেখুন, যে কমিউনিস্ট পার্টির কথা বলেছেন যে হোল পাকিস্তান ভিত্তিক গরিব মানুষ, সাধারণ মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে যে একটা রাষ্ট্রের ক্যারেক্টার পরিবর্তন, আর যদি না হয় আমরা স্বাধীনতার দিকে চলে যাব, যেটা বলেছেন। কিন্তু বঙ্গবন্ধু শুরুতেই যেটা করেছেন সেটা হলো পাকিস্তান একটা ঔপনিবেশিক রাষ্ট্র এবং বাঙালি দুবার ঔপনিবেশিক শাসন চাপিয়ে দেওয়া হয়েছে। এই পাকিস্তান রাষ্ট্র এবং এই ধরনের শাসন আমরা চাই নাই, আমরা চাইছি মুক্তি। সেই মুক্তি পাকিস্তান রাষ্ট্র আনেনি। আমার জাতি মুক্তিও আনে নাই, অর্থনীতি মুক্তিও আনে নাই, রাজনৈতিক মুক্তিও আনে নাই। কাজে কী করতে হবে? এই ঔপনিবেশিক রাষ্ট্রযন্ত্রটাকে ভাঙতে হবে, ভেঙে বাঙালির নিজস্ব জাতি মুক্তি ঘটাতে হবে। জাতি মুক্তি মানে হলো স্বাধীনতা। যে কারণে মনে রাখবেন 7ই মার্চ তো হলো একটা, যদি বলি যে চূড়ান্ত পর্বের একবারে আগের মুহূর্ত, অর্থাৎ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে। কিন্তু আমাদের যদি জাতীয় সঙ্গীতের কথা বলি, আমাদের যদি লাল সবুজের পতাকার কথা বলি, আমি যদি বলি এবং আমি বলি উইথ এভিডেন্স অ্যান্ড ডকুমেন্ট, সেটা হলো 1986 সালে বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন এবং হোটেল ইডেনের কম্পাউন্ডের ভিতরে যখন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হলো সেই মার্চ মাসে, এবং সেখানে 6 দফা দলের ম্যানিফেস্টো হিসেবে গৃহীত হলো, কর্মসূচি হিসেবে গৃহীত হলো। 6 দফা যেটার হাত ধরে কিন্তু আমাদের স্বাধীনতা এবং 71, 7ই মার্চ এবং মুক্তিযুদ্ধ। সেই কাউন্সিল অধিবেশনের পরে যখন ইত্তেফাক পত্রিকায় 23শে মার্চ 1966 একটা বের হলো, সাপ্লিমেন্টারি লেখা হলো, আমাদের বাঁচার দাবি 6 দফা, উপরে হলো লাল বৃত্ত, লাল সূর্য, পাশে হলো আমাদের সবুজ জমিন। অর্থাৎ এই যে পতাকার যে আইডিয়া আমি কিন্তু সেখানে দেখতে পাই। 1, 2 নম্বরে আজকে আমাদের যে জাতীয় সঙ্গীত, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কখন এটা ঠিক হয়েছে জানেন? 1966 সালে অ্যাগেইন, যেখানে 6 দফা অ্যাকসেপ্ট হলো কাউন্সিলে, সেই কাউন্সিলের বঙ্গবন্ধু যখন সাধারণ সম্পাদক থেকে পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, ওই কাউন্সিলের উদ্বোধনী সঙ্গীত কী ছিল জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা পরে স্বাধীনতার পরে আমাদের জাতীয় সঙ্গীত হলো। কাজেই বঙ্গবন্ধু, অনেকে বলে যে 61 থেকে 2 থেকে নিউক্লিয়াস স্বাধীনতার, বঙ্গবন্ধুর বাহিরে, তার বাইরে কোনো নিউক্লিয়াস বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। অর্থাৎ যেটা ঘটেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার যে চিন্তা করেছেন, যে ভাবনা করেছেন, যেটা কমরেড মনীষী খোকারা এদের সাথে শেয়ার করেছেন 1961-এ, যেটা আমাদের মজিদুল ইসলাম সেলিম সাহেব বলেন, যথার্থভাবেই বলেছেন। ওনারা বলেছেন যে এখনও সময় হয় নাই। বঙ্গবন্ধু বললেন যে আপনাদের যুক্তি মানলাম, তবে আমার স্বাধীনতার কথাটাও কিন্তু থাকলো। একথা কিন্তু বলেছেন কিন্তু। অর্থাৎ উনি কিন্তু আগে থেকেই বঙ্গবন্ধুকে যখন আপনার স্বাধীনতার পরে 1972 সালের জানুয়ারি মাসের যে তার ধানমন্ডি ভবনে ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট যখন জিজ্ঞেস করলেন যে বঙ্গবন্ধু আপনি এই জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি, উনি বললেন যখন শুনলাম যে আমার দেশ স্বাধীন হয়েছে। বললেন আপনি স্বাধীনতার সব কথা কখন চিন্তা করেছেন? তখন তিনি বলেছেন আমি অনেক আগে থেকে, অনেক আগ থেকে চিন্তা করেছি। 1974 সালে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, সেখান থেকে স্পষ্ট ভাষায় বলছেন যে 47 সালে হলো পাকিস্তান হলো, এই পাকিস্তান আমরা চাই নাই। বঙ্গবন্ধুর আত্মজীবনী আমরা পাঠ করি না, অসমাপ্ত আত্মজীবনী পাঠ করি, দেখেন সেখানে লিখেছেন যে 1947 সালে যে দেশ বিভাগ হলো, তিনি বলেন আমাদের রাষ্ট্রভাবনা তো এক পাকিস্তান ছিল না, আমাদের রাষ্ট্রভাবনা ছিল 2টা রাষ্ট্র হবে। স্পষ্টভাবে কিন্তু তার আত্মজীবনীতে লেখা আছে, রাইট? কাজেই আমি এই বলে এখানে শেষ করি যে বঙ্গবন্ধু রাষ্ট্র ভাবনাটা, অর্থাৎ পাকিস্তান, উনি যেহেতু স্বাধীন বাংলা আন্দোলন করা, পাকিস্তান হলো, এই পাকিস্তান আমাদের রাষ্ট্রভাবনা ছিল না। আমরা ছিলাম অর্থনৈতিক মুক্তি চেয়েছি, রাজনৈতিক মুক্তি চেয়েছি, শোষণ মুক্তি চেয়েছি, জাতি মুক্তি চেয়েছি। পাকিস্তান আমাদের উপর জাতীয় নিপীড়ন করেছে ভাষার মধ্য দিয়ে, যে কারণে পাকিস্তানের এই ঔপনিবেশিক রাষ্ট্রযন্ত্র ভেঙে বাঙালির জাতীয় মুক্তি অর্থাৎ স্বাধীনতা ছাড়া এই জাতীয় মুক্তি হবে না, যে লক্ষ্যে ধাপে ধাপে তিনি অগ্রসর হয়েছেন। আরেকটা কথা বলেছেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে জনগণের যে যদি বলেন অভিব্যক্তি, সেটা প্রকাশ হয়েছে। নিঃসন্দেহে এইটাই তো হলো সফল নেতৃত্ব। এবং যেটাকে আমরা বলি যে একজন লিডার ইজ দি প্রোডাক্ট অফ হিজ টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট। আবার একজন লিডার জনগণকে কিন্তু তৈরি করে। বঙ্গবন্ধু তৈরি করেছেন, আবার সময়ের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে, বঙ্গবন্ধু হয়েছে। তবে মনে রাখা দরকার 7ই মার্চের ভাষণ জনগণের মনের অভিব্যক্তি ধারণ করেছেন, এইটাই হলো বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব। তবে মনে রাখা দরকার যে রবীন্দ্রসঙ্গীত যেমন রবীন্দ্রনাথকেই লিখতে হয়,
7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু ছাড়া আর কার পক্ষে এটা রদ্দ করা সম্ভব না। আর ফাইনালি বলি যে 2013 সালে ব্রিটেনের এক ইতিহাসবিদ একটি বই লিখেছেন যে 2500 বছর আগে থেকে প্রাচীন গ্রিসের এথেন্সের নগররাষ্ট্র থেকে শুরু করে সেখানে পেরিক্লিস করে একজন স্টেটসম্যান, তার থেকে শুরু করে রোনাল্ড রিগান পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এই 2500 বছরের মধ্যে যারা ওয়ার হিরো, যুদ্ধকালীন যারা নেতৃত্ব দিয়েছে জাতীয় নেতা, তা সেইভাবে 41 জনকে তিনি বেছে নিয়েছেন এবং 41 জনের ভাষণ যেটা টাইটেল করেছেন উই শ্যাল ফাইট অন দি বিচেস। উইনস্টন চার্চিল ওয়ার্ল্ড ওয়ার 2 সময় এই বক্তৃতা করেছিলেন। তা আবার লাগছেন দি স্পিচেস দ্যাট হ্যাভ ইন্সপায়ার্ড নেশন। ওই বইতে লেখক হলেন জ্যাকব এফ ফিল্ড। 2013 সালে কিন্তু বেরোচ্ছে। এই 41 জনের মধ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। যে আপনাদের শেষ করব বঙ্গবন্ধু যে রাষ্ট্র ভাবনা নিয়ে যেটা বলছিলেন এবং আপনি যে প্রসঙ্গগুলো বলছিলেন এবং আমরা 7ই মার্চের যে ভাষণ শুনলাম, যে আপনি যেন বলছিলেন যে সারা দেশ সারা জাতি অপেক্ষা করছিল, পাকিস্তানেরও অপেক্ষা করছিল যে উনি কী ঘোষণা দেন, যে ধরনের ঘোষণা দিতে চেয়েছেন উনি খুব সুকৌশলে মানে জনগণকেও তাদের নির্দেশনা দিয়ে দিলেন, আবার বিচ্ছিন্নতাবাদীও হলেন না। কিন্তু এরপরে আমরা পরম্পরাগুলো কিভাবে আমরা দেখি, মিনিট যদি অ্যালাউ করেন, যে বিদেশি সাংবাদিকদের স্পেকুলেশন কী ছিল জানেন? যে 7ই মার্চের ভাষণের দিকে 6 তারিখ হোল পত্রপত্রিকা, বিশেষ করে ব্রিটিশ পত্রপত্রিকা উঠছে যে আগামীকাল বাঙালিদের নেতা স্বাধীনতা ঘোষণা করবেন। এখন তো ইতিহাসের আলোচনায় চলে গেলাম, এই আলোচনা করার সময় নেই। আমি ধন্যবাদ জানাই প্রফেসর সাহেবকে, তিনি কতগুলো প্রসঙ্গ উত্থাপন করেছেন। একটু একটু না বলে পারছি না আর কি, যে একটা লাহোর প্রস্তাবের কথাটা ছিল যেটা নিয়ে বিতর্ক, যে মুসলিমস উইল ফর্ম ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। পরে স্টেটসের এস শব্দটা উঠিয়ে দেওয়া হলো। জিন্না সাহেবকে বলা হলো যে এটা আগে স্টেটস ছিল, এখন স্টেট আগে বহু বচনে ছিল, এখন এক বচনে হলো কেন? তিনি বললেন যে আগেরটা একটা টাইপিংয়ে মিস্টেক ছিল। কিন্তু লাহোর রেজলিউশনের বেসিস ছিল যে মুসলমানরা একটা স্বতন্ত্র জাতি। এবং আমি শেষ পর্যন্ত এটা নিয়ে তর্ক করতে রাজি আছি যে বাংলাদেশের স্বাধীনতা আমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে করি নাই। আমরা লাহোর প্রস্তাবকে নীতিকরণ করে এবং জাতীয়তার সৃষ্টি হয় ধর্মের ভিত্তিতে না, তার ভাষা, সংস্কৃতি ইত্যাদির পরিচয়ে এবং পাকিস্তানি ভাবধারার বিপরীতে দাঁড়িয়ে আমরা কিন্তু এই সংগ্রাম করেছি। দ্বিতীয়ত আরেকটা আপত্তি না করে পারছি না যে কমিউনিস্টরা মুসলিম লীগের আন্দোলনের ভেতরে ছিল। যদি তাই হবে তাহলে কমিউনিস্টদের আলাদা সংগঠন কেন হলো? ইলা মিত্রের আন্দোলন কেন হলো? মণি সিংয়ের টঙ্ক আন্দোলন কেন হলো? এই জায়গাগুলো নিয়ে সামগ্রিকভাবে মূল্যায়ন করাটা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। ইতিহাসের আরও কথা আছে, সেটা যেহেতু আজকে আলোচনার বিষয় নয়, আমি সেই নিয়ে বিতর্কের ভেতরে যেতে চাই না আর কি। কিন্তু 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটার ভিতর দিয়ে যেটা আমি ইতিমধ্যে বলেছি, তার ঐতিহাসিক তাৎপর্যটা হলো এই জায়গায়। কোনো ভাষণই ঐতিহাসিক একটা বলে স্বীকৃত হতে পারে না যদি সেই মুহূর্তের ঐতিহাসিক কর্তব্যের সঙ্গে সেইটা যদি সামঞ্জস্যপূর্ণ না হয়। বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের জনগণ, এবং সেই জনগণকে পথ দেখিয়েছে হলো নেতারা। একটা কথা মনে রাখতে হবে, নেতা কোনোদিন দলের ঊর্ধ্বে উঠতে পারে না এবং দল কোনোদিন তার শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না, এবং এটা হলো ইতিহাস ব্যাখ্যা করলে এটা বোঝা যায়। এবং বাঙালি উঠতি ধনিক শ্রেণী বা মধ্যবিত্ত সমাজ, আওয়ামী লীগ সেই সময় তো ছিল। আওয়ামী লীগের নেতা কি সারোয়ার্দী সাহেব ছিলেন না? এবং তিনি যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার হলেন তখন আমাদেরকে সবক দেওয়া শুরু করলেন যে 98% অটোনমি হয়ে গেছে, তোমরা এখন অটোনমির দাবি থেকে দূরে সরে যাও। এবং আরেকটা সবক দিলেন যে আমেরিকার সঙ্গে আমাদের সামরিক চুক্তি করা উচিত, 0 + 0 = 0। বঙ্গবন্ধু এইগুলো মানতেন না, কিন্তু ওনার নেতা ছিলেন, না মেনে উপায় নেই। কিন্তু যখন সারোয়ার্দী সাহেব মারা গেলেন তখন কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হলো, যখন আওয়ামী লীগের উপরে বঙ্গবন্ধু, তার চেয়ে বড় বড় নেতা ছিলেন আতাউর রহমান, সালাম সাহেব, কোথায় চলে গেল তারা? কারণ বঙ্গবন্ধু হাত গুটিয়ে বললেন যে বাঙালির অধিকার আমাদের কায়েম করতে হবে। এবং তিনি তার, আমি ঐতিহাসিক তার কৃতিত্বটাই হলো এই যে ইতিহাসের পেছনে তিনি কোনোদিন পড়ে থাকেন নাই এবং জনগণের আকাঙ্ক্ষার পেছনে যান নাই। তিনি সেইটাকে ধারণ করতে সক্ষম হয়েছিলেন এবং ধারণ করে অগ্রসর করে নিয়ে গেছেন। এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখি যে তৎকালীন রাজনৈতিক ঘটনা প্রবাহকে কোন দিকে নিয়ে যেতে হবে
এবং আমাকে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে যেতে হবে। 69-এর মুভমেন্টের পর কমরেড মনির সিং জেল থেকে বেরিয়ে এসে আমাদেরকে বক্তৃতা করে বলেছিল যে এটা হলো ড্রেস রিহার্সাল, আরও বড় সংগ্রাম আসছে। 70-এর ইলেকশনের আগে আগে আমাদেরকে বলা হলো যে আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডায় চলে আসছে। তো এটা খালি কমিউনিস্ট নেতাদের উপলব্ধি না, তো এটা সমস্ত জনগণের উপলব্ধি, এবং বঙ্গবন্ধু সবচেয়ে আগে উপলব্ধি করেছেন এবং তিনি সিম্বল হয়ে গেছিলেন, তিনি প্রতীক হয়ে গেছিলেন যে সমস্ত আন্দোলনের গতিধারা একটা জায়গায় নিয়ে এসে আমাদের মুক্তি সংগ্রাম, জাতীয় মুক্তির জন্য লড়াই, এটা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে একটা আলাদা পাকিস্তান, বাঙালির পাকিস্তান করার জন্য তো আমরা সংগ্রাম করিনি। ওর জন্য ভাবাদর্শের ব্যাপারটা সেইটা ক্রমান্বয়ে আন্দোলনের প্রক্রিয়ার ভেতর দিয়ে যে গড়ে উঠেছে সেইটাই প্রতিফলিত হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর ভাষণে। যে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সুন্দর করে আজকে বঙ্গবন্ধুর ভাষণ বিশ্লেষণ সাথে ইতিহাস বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা আপনারা আমাদের অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করতে পারেন www.ntbbd.com এই ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকবেন।